হ্যালো, আমার নাম মোহাম্মদ আব্দুল আহাদ। আমি ফিজিক্সের একজন শিক্ষক। বিগত 10 বছর ধরে আমি অফলাইনে 11-12 নিটের পড়াই। এটা আমার ফার্স্ট লেকচার। এখন থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 4টা-5টা করে সিরিজ আসবে টপিক অনুযায়ী, এবং এই ভিডিওগুলোর মাধ্যমে বা এই সিরিজগুলোর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের যা সিলেবাস আছে পশ্চিমবঙ্গ বোর্ডের এবং আইআইটি, নিট, এনসিইআরটি বেস পড়ানো হবে। প্রত্যেকটা ভিডিওতে বেসিক থেকে শুরু করে সবকিছু দেখানো হবে এবং বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ওপর। যে মাল্টিপল চয়েস কোশ্চিন যে বিভিন্ন কম্পিটিশন এক্সামগুলোতে এখন আসছে সেটার উপরে জোর দেওয়া হবে। তো চলো, আজকে আমি যে সমস্ত যে টপিক নিয়ে আলোচনা করব বা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশন। আজকের টপিকগুলোর মধ্যে থাকছে ডিস্টেন্স মানে অতিক্রান্ত দূরত্ব, ডিসপ্লেসমেন্ট মানে সরণ, আমরা বাংলাতে যাকে বলি সরণ, স্পিড মানে বাংলাতে সেটা হচ্ছে দ্রুতি, ভেলোসিটি বেগ, এভারেজ স্পিড মানে গড় দ্রুতি, আর এভারেজ ভেলোসিটি সেটা হচ্ছে গড় বেগ। তো এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই টপিকের সম্বন্ধে যে বেস আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। বেসের ওপরে পুরোপুরি আমরা জোর দেব এবং এই টপিকগুলোর ওপরে যা যা এমসিকিউ বিগত 20 বছর থেকে বিশেষ করে নিটে এবং আইআইটিতে এসছে সেই সমস্ত প্রবলেমগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে চ্যাপ্টারের নাম বললাম সেটা হচ্ছে কাইনেমেটিক্স। তো কাইনেমেটিক্স থেকে আমরা এই চ্যাপ্টারের সম্বন্ধে যে ধারণা পাই, কাইনেমেটিক্সে কাইনেমেটিক্সকে যদি আমি ভেঙে নিই দুই ভাগে, একটা হচ্ছে কাইন আর একটা হচ্ছে মেটিক্স। কাইন কথার অর্থ হলো গতি বা মোশন, ইংরেজি যেটাকে বলবো আমরা মোশন, আর মেটিক্স এটা এসছে আমাদের বাংলা হচ্ছে অঙ্ক থেকে। তাহলে গতিবিদ্যা সংক্রান্ত যে সমস্ত প্রবলেম আছে সেই প্রবলেমের উপরে এই টপিক। গতিবিদ্যা সংক্রান্ত প্রবলেমকে সলভ করার জন্যই এই টপিকটার নাম হচ্ছে কাইনেমেটিক্স। তো কাইনেমেটিক্সের আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। কাইনেমেটিক্সের মধ্যে আমরা সাধারণত 3টা পার্ট আছে আমাদের। এক নম্বর হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন এর বাংলা হচ্ছে একমাত্রিক গতি। একমাত্রিক গতি। তারপরে আমি যদি ওয়ান ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল যদি দিই, তাহলে এই ওয়ান ডাইমেনশনাল মোশনে লিনিয়ার লিনিয়ার সংক্রান্ত যা থাকবে, লিনিয়ার বা রেক্টিলিনিয়ার বরাবর বস্তুর যা চলাচল থাকবে সেটাই হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল মানে একমাত্রিক গতি। কোনো বস্তু যদি এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর
বা জেড অক্ষ বরাবর যে কোনো একটা অ্যাক্সিসে চলাচল করে তাহলে সেটাকে বলবো আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তাহলে বস্তু যখন একটা অক্ষ বরাবর চলাচল করবে তখন সেটাকে বলবো আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশনাল মোশন মানে দ্বিমাত্রিক গতি। কোন সচল বস্তু যখন দুটো অ্যাক্সিস বরাবর তার বেগ থাকবে, আর এক্স আর ওয়াই অক্ষ বরাবর, ধরে নিলাম আমরা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, বা এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস আমরা এই সাইডে ধরে নিতে পারি, এটা যেহেতু আমাদের মূল বিন্দু। এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বস্তুর গতি থাকে তাহলে সেটাকে বলবো আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন। এর উদাহরণ হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন এটা এই প্রজেক্টাইল মোশনটা আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের, পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিক বোর্ড আছে সেখানে ভেক্টর চ্যাপ্টারে আছে প্রজেক্টাইল মোশন। এটার উপরে 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা ভিডিও আসবে বা সিরিজ আসবে। এই প্রজেক্টাইল মোশনের উপরে প্রচুর অঙ্ক আছে, আর এই প্রজেক্টাইল মোশনটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কোন একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো কোন একটা কোণে, তখন বস্তুর গতি এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো বরাবরই কিন্তু থাকবে, দুটো অক্ষ বরাবরই মানে করা হবে, কিন্তু দেখা যাবে এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে বস্তুটার গতি একটা অক্ষ বরাবর, যেটা এক্স অক্ষ বরাবর, এর কোনো পরিবর্তন হবে না, শুধু ওয়াই অ্যাক্সিস বরাবরই গতির পরিবর্তন হবে। যখন আমি ভেক্টর করাবো তখন প্রজেক্টাইল মোশন নিয়ে স্পেশাল ভাবে একটা আলোচনা করা হবে। তারপরে চলে আসবে আমাদের থ্রি ডাইমেনশনাল মোশন। থ্রি ডাইমেনশনাল মোশন, ত্রিমাত্রিক যে মোশন আছে, থ্রি ডাইমেনশনাল মোশন। মোশন এর উদাহরণ হচ্ছে, থ্রি ডাইমেনশনাল মোশনের উদাহরণ হচ্ছে আমাদের এই গ্যাসের যে মলিকুলগুলো আছে, ওরা তিনটা অ্যাক্সিস বরাবর ওদের গতি পাওয়া যায়। এক্স অ্যাক্সিসও পাওয়া যায়, ওয়াই অ্যাক্সিসও পাওয়া যায়, জেড অ্যাক্সিসও পাওয়া যায়। এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস বরাবরই ওদের গতি পাওয়া যায়। তার জন্য আমরা ওই গ্যাসের মলিকুল বা গ্যাসের যে অণুগুলো আছে তাদের যখন গতি সংক্রান্ত নিয়ে আলোচনা করব অণুগুলোর, তখন আমাদের সেটা হবে ওই থ্রি ডাইমেনশনাল মোশন। তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশন কি? যখন সচল বস্তু একটা অক্ষ বরাবর চলাচল করবে। টু ডাইমেনশনাল যখন সচল বস্তু দুটো অ্যাক্সিস বরাবর চলাচল করবে। আর থ্রি ডাইমেনশনাল যখন সচল বস্তু তিনটা অক্ষ বরাবর চলাচল করবে, তখন আমরা তাকে থ্রি ডাইমেনশনাল মোশন বলবো। আর ওর উদাহরণ এক্সাম্পল গ্যাসের অণুগুলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তিনটে অ্যাক্সিসে ওদের গতিবেগ পাওয়া যায়। আর টু ডাইমেনশনাল হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশন, আর ওয়ান ডাইমেনশনাল উদাহরণ হচ্ছে লিনিয়ার বা রেক্টিলিনিয়ার। এরপরে আমরা আলোচনা করব আমাদের আজকে যে মেন যে টপিকটা ছিল ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, একদিকে লিখবো আমরা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টকে বাংলাতে বলা হয় সরণ। ডিসপ্লেসমেন্টকে বাংলাতে বলা হয় সরণ। আর ডিস্টেন্সকে বলবো আমরা অতিক্রান্ত দূরত্ব। কি বলবো আমরা? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। এই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে বেশিরভাগ ছাত্রী কনফিউজ থাকে, মানে গুলিয়ে দেয় কোনটা ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স। কিন্তু ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট মানে ফিজিক্সের কাইনেমেটিক্সের ওপরে মানে বেশ এদের গুরুত্ব আছে।
তো ডিস্টেন্স বলছে কোন সচল বস্তু কোন একটা পয়েন্ট, ধরে নাও এ একটা পয়েন্ট আর এ এখানে একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, কোন সচল বস্তু এ থেকে বিতে গেল, এ যতটা দূরত্ব অতিক্রম করলো সেটাকে বলবো আমরা অতিক্রান্ত দূরত্ব। এটাকে বলছি আমরা অতিক্রান্ত দূরত্ব। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টটা কি? সময়ের সাপেক্ষে কোন সচল বস্তু কোন নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করবে তখন সেটাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট। কিন্তু এটার ক্ষেত্রে ডিস্টেন্সের ক্ষেত্রে কোন নির্দিষ্ট দিক বলে কোনো ওয়ার্ড বা শব্দ আসবে না, কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট একটা দিক থাকবে এবং ওর নির্দিষ্ট একটা মান থাকবে। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে মান ও দিক দুটোই থাকবে, আর ডিস্টেন্সের ক্ষেত্রে শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না। তাহলে যার মান ও দিক দুটোই থাকবে তখন সেটাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট, আর ডিস্টেন্স শুধু ওর মান থাকবে, কোনো দিক থাকবে না। আমি এখান থেকে কলকাতা গেলাম, টোটাল দূরত্বটাকে আমি ফিতে দিয়ে মেপে নিলে সেটাকে বলবো আমরা ডিস্টেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ভ্যারি করবে কোন পথ দিয়ে গেলাম এবং কোন পথটা সব থেকে কম দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। অ্যাকচুয়ালি কি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট নির্ভর করবে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ধরে নিলাম আমি এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এ পয়েন্ট এর নাম দিলাম, এখানে আমরা কোন একটা জায়গার নাম দিলাম কলকাতা, আর এটা হচ্ছে দিল্লি। কলকাতা থেকে দিল্লি যাওয়ার রাস্তা অনেকগুলো হতে পারে, আমি সাধারণত তিনটে রাস্তা ধরলাম। একটা স্ট্রেট লাইন বরাবর রাস্তা ধরলাম, একটা এই বরাবর ধরলাম, আর একটা এই বরাবর। প্রত্যেকটা রাস্তার আমি এক একটা করে এর নাম দিয়ে দিলাম। এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এখন প্রশ্ন হচ্ছে কি এখানে ডিসপ্লেসমেন্ট কোনটা আর ডিস্টেন্স কোনটা? অ্যান্সার হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ডিস্টেন্স। 1 নম্বর পার্টটাকে বলবো আমরা ডিস্টেন্স, 2 নম্বরটাকে আমরা ডিস্টেন্স বলবো, 3 নম্বরটাকে আমরা ডিস্টেন্স বলবো, 3 নম্বরটাকে আমরা ডিস্টেন্স বলবো। কিন্তু ডিসপ্লেসমেন্ট প্রত্যেকটা পথকে বলা যাবে না। কিন্তু আমাদের যে ইনিশিয়াল পয়েন্ট ছিল ফাইনাল পয়েন্ট কিন্তু সেটাই থাকবে। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে বলছে কি সচল বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, এই দুটো অবস্থানকে আমরা একটা সংযোজক সরলরেখা দ্বারা যোগ করে দিব। তাহলে ওই সংযোজক সরলরেখার যা দৈর্ঘ্য হবে সেটাই হবে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এটা হচ্ছে কলকাতা, একটা দিল্লি। তাহলে এ থেকে বি এর দিকে একটা সংযোজক সরলরেখা, স্ট্রেট লাইন টানব। তাহলে এই পার্টটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট তিনটা পাথের মধ্যে সব থেকে ছোট যে পার্টটা, তাহলে সেই পার্টটাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট। বাকি তিনটেকেই আমরা ডিস্টেন্স বলবো। সবগুলোকে কিন্তু ডিস্টেন্স বলা যাবে, সবগুলোকে ডিসপ্লেসমেন্ট বলা যাবে না। ডিসপ্লেসমেন্ট ওয়ানলি যেটা সব থেকে ছোট। এবং সহজ ভাষায় যদি আমি ডিসপ্লেসমেন্ট বার করতে যাই তাহলে বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানকে আমরা একটা সংযোজক সরলরেখা দ্বারা যোগ করে দিব। ওই সংযোজক সরলরেখাটাই হবে ডিসপ্লেসমেন্টের পরিমাণ। এটাই হচ্ছে আমাদের
ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক। এবার এই ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের উপরে আমি কিছু ম্যাথ করাচ্ছি। প্রথমে কোন একটা ব্যক্তি 5 মিটার পূর্ব দিকে গেল, পূর্ব দিকে 5 মিটার গেল, 5 মিটার, তারপরে উত্তর দিকে 5 মিটার গেল, উত্তর দিকে 5 মিটার। এখন কোশ্চিন হলো ওই ব্যক্তিটির ডিসপ্লেসমেন্ট কত, ওই ব্যক্তিটির ডিসপ্লেসমেন্ট কত। তাহলে ব্যক্তিটির ডিসপ্লেসমেন্ট কত, এর সরণ কত, ডিসপ্লেসমেন্ট মানে সরণ কত, সরণ কত। তাহলে সরণ কত হবে, 5 + 5 = 10 মিটার, এটাই তো? না, এটা না, এটা আমাদের ডিস্টেন্স বেরোলো, ডিসপ্লেসমেন্ট না। তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে? আগেই বললাম ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে বস্তুটির প্রাথমিক অবস্থান দেখতে হবে। বস্তুটি প্রথমে কোথায় ছিল? তাহলে এই পয়েন্টে বস্তুটি ছিল। বস্তুটির অন্তিম অবস্থান কোথায়? এখানে অন্তিম অবস্থান। তারপরে কি? তাহলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে একটা সংযোজক সরলরেখা টানতে হবে। তাহলে আমি টানলাম প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে একটা সংযোজক সরলরেখা টেনে নিলাম। তাহলে এই যে বাহুটা পেলাম, এই বাহুটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে ত্রিভুজের যখন এই বাহুটা বার করব তখন কিভাবে বার করতে হয়? আমরা যদি পিথাগোরাস থিওরাম জানি, ওখান থেকে বলছে এটা যদি আমাদের লম্ব ধরে নিই, এটা যদি আমাদের ভূমি ধরে নিই, তাহলে অতিভুজ কি হবে? তাহলে অতিভুজ ইকুয়াল টু, তাহলে অতিভুজ ইকুয়াল টু √of লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে আমাদের 25 প্লাস 25, তার মানে √of 50 মিটার। এটাকে রুট থেকে বার করা যায়, 5√2 হবে, 5 5 25, 5 2 না, হ্যাঁ। তাহলে এটাকে যদি ভেঙে দিই তাহলে 2 × 5 × 5, 5 2 10, 5 10 50, মানে 5√2 এত মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। চলো একটা প্রবলেম করি আমরা। কোন একটা ব্যক্তি প্রথমে 5 মিটার পূর্ব দিকে গেল, তারপরে 3 মিটার আবার পশ্চিম দিকে আসলো। 5 মিটার পূর্ব দিকে গিয়ে 3 মিটার পশ্চিমে আসলো, 3 মিটার আবার পশ্চিমে আসলো, 3 মিটার পশ্চিমে আসলো। এটা আমাদের ইস্ট, এটা আমাদের ওয়েস্ট, পশ্চিমে আসলো। তাহলে বস্তুটি, হ্যাঁ কোন সচল বস্তু, হ্যাঁ সচল বস্তু ধরেছি আমরা। তাহলে সচল বস্তুটির ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের অনুপাত কত হবে? ডিসপ্লেসমেন্ট এর অনুপাত কি হবে? চলো তোমরা ভিডিওটাকে পজ করে ওই ট্রাই করো। চলো আমি করি, উত্তর মিলিয়ে নিবে। আচ্ছা, সচল বস্তুটির ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের অনুপাত, মানে একটা বস্তু আছে সচল বস্তু, ও এখান থেকে ইস্টের দিকে 5 মিটার গেল, তারপরে আবার পশ্চিম দিকে 3 মিটার গেল। তাহলে বস্তুটির প্রথমে আমরা ডিস্টেন্স বার করব।
অতিক্রান্ত দূরত্ব, তাহলে ডিস্টেন্স সমান কত হবে? তাহলে বস্তুটি টোটাল কত মিটার গেল? 5 মিটার আর 3 মিটার, তাহলে কত হবে? 8 মিটার। তাহলে 8 মিটার পেয়ে গেলাম। তারপরে কি বলেছে আমাদের? ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কত আসবে? ডিসপ্লেসমেন্ট কত আসবে? 8 আসবে না। কি দেখতে হবে এক্ষেত্রে? বস্তুটির প্রাথমিক অবস্থান কোথায়? এইখানে। অন্তিম অবস্থান কোথায়? এইখানে। তাহলে এইটুকু দূরত্ব, এটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটুকু দূরত্ব কত হবে? এইটুকু যদি 5 হয়, এইটুকু 3 বাদ দিয়ে দাও, তাহলে এটুকু 2, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে আমাদের 2। তাহলে এদের মধ্যে রেশিও বার করতে বলেছে, তাহলে এদের মধ্যে রেশিও বা অনুপাত কত হবে? অনুপাত ডিসটেন্স বাই ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট পুরো লিখলাম না। ডিসটেন্স কত? 8, ডিসপ্লেসমেন্ট কত? 2, তাহলে কত হবে? 4/1, মানে 4:1। তাহলে সব সময় আমাকে দেখতে হবে ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান কোথায় আছে, ও দুটোর মধ্যে একটা সংযোগ সরলরেখা টানতে হবে। ওই সংযোগ সরলরেখার যা মান হবে সেটি হবে ডিসপ্লেসমেন্টের মান। চলো নেক্সট অঙ্ক আমরা করি। আচ্ছা, এখানে একটা আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আমি বলি অঙ্কর মাধ্যমে বুঝিয়ে দিই, ধরে নাও একটা সচল বস্তু বা একটা সচল ব্যক্তি এ থেকে, এ একটা পয়েন্ট, এখান থেকে ঘুরতে 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 পুরো সার্কেলে আবার এই পয়েন্টেই আসলো, তাহলে বস্তুটির ডিসপ্লেসমেন্ট কত হবে? তাহলে এই ক্ষেত্রে বস্তুটির এই ব্যক্তিটির ডিসপ্লেসমেন্ট হবে 0, 0। কেন 0 হবে? আমি বলেছি বস্তুটির প্রাথমিক অবস্থান কোথায়? এ বিন্দুতে। অন্তিম অবস্থান কোথায়? এ বিন্দুতে। তাহলে দুটোই প্রাথমিক অবস্থান এ বিন্দুতে ছিল, বস্তুটি যখন সার্কেলে ঘুরতে 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 আবার এই বিন্দুতে আসলো, তখন তো ওর কোনো ডিস্টেন্স হলো না, তো প্রাথমিক আর অন্তিম অবস্থানের যোগফল কি হবে? 0 হবে। এখানে বিন্দুটা, দুটো বিন্দু একই জায়গায় ছেদ করছে, তার মানে এদের সংযোজ্য সরলরেখার মান কত হবে? 0। তাহলে সরণের মান কিন্তু 0 হয়, কিন্তু ডিস্টেন্সের মান কখনো 0 হতে পারে না। তাহলে এখানে যদি বলি ডিস্টেন্স কত হলো, তাহলে এই সার্কেলের ক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? 2πr। 2πr দূরত্ব অতিক্রম করলো। চলো নেক্সট প্রবলেম হচ্ছে, একটা সার্কেল বরাবর এক ব্যক্তি হাঁটতে আরম্ভ করলো, ও এই সার্কেলের 1/4 অংশ কভার করলো, এইটুকু অংশ কভার করলো। আমি আর এখানে দেওয়া আছে একটা বৃত্তের রেডিয়াস আর দেওয়া আছে, তাহলে বস্তুটির ডিসপ্লেসমেন্টের মান কত হবে? সরি, বস্তু বলতে ব্যক্তিটির ডিসপ্লেসমেন্ট এর মান কত হবে? তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে জিজ্ঞাসার জন্য, বা সরণ কত হবে? সরণ কত হবে? সরণ কত হবে? একটা সচল ব্যক্তি কি করলো? বৃত্তের এই বিন্দু থেকে হাঁটতে আরম্ভ করলো, হাঁটতে হাঁটতে পুরো বৃত্তের 1/4 অংশ হাঁটলো, তার মানে এই জায়গায় আসলো। এখন বস্তুটির সরণ, এই ব্যক্তিটির সরণ কত হবে? তাহলে সরণ বার করতে গেলে কি করতে হবে আমাকে? প্রাথমিক অবস্থান এখানে, অন্তিম অবস্থান এখানে, তাহলে এই দুটোর যোগফল, এই সংযোজক সরলরেখা, তাহলে এই দুটোর সংযোজক সরলরেখা এটাই, এর মানটা বার করতে হবে। তাহলে কিভাবে বার করব? আমাকে বৃত্তের রেডিয়াস দেওয়া আছে কত? আর দেওয়া আছে, তাহলে এখান থেকে এটাও তো বৃত্তের রেডিয়াস, তার মানে এটাও আর। তাহলে অতিভুজ সমান কি হবে? অতিভুজ সমান কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে √অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা যদি এ হয়, এটা যদি সি হয়, তাহলে এসি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের √অফ আর স্কয়ার প্লাস অফ আর স্কয়ার, তার মানে এটা হয়ে যাবে 2r স্কয়ার। 2r স্কয়ার মানে r√2 হয়েছে।
চলো নেক্সট অঙ্ক করি। আচ্ছা, নেক্সট প্রবলেম আমাদের হচ্ছে, আবার এক ব্যক্তি এই জায়গায় দাঁড়িয়ে আছে, এক সময় হাঁটতে আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে ও কি করলো, এই জায়গায় আসলো। এই জায়গাতে ও বৃত্তের কেন্দ্রে 120 ডিগ্রি কোণ করলো। যখন ব্যক্তিটি এই জায়গায় এখান থেকে এখানে আসলো, তখন বৃত্তের কেন্দ্রে 120 একটা কোণ উৎপন্ন হলো। এখন সরণ কি হবে? কিভাবে বার করব? তো আমাদের ডিসপ্লেসমেন্টের সংজ্ঞা কি বলছে, প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে কি করতে হবে, একটা সংযোজক সরলরেখা দিতে হবে। বস্তুটির প্রাথমিক অবস্থান কোথায়, এখানে। অন্তিম অবস্থান কোথায় পাবো, এখানে। তাহলে একটা সংযোজক সরলরেখা এঁকে দাও, একটা সংযোজক সরলরেখা এঁকে দিলাম। তাহলে এটা, তাহলে আমি ধরে নিলাম বৃত্তের রেডিয়াস কত, আর। এটাও আর। এক্ষেত্রে অ্যান্সার কি হবে তোমরা করে দেখো, 1 মিনিট সময় দিলাম, করো। এর ক্ষেত্রেও r√2 হবে। সবার এসছে? যদি এটা এসে থাকে তাহলে ভুল, কারণ এর আগের যে প্রবলেমটা ছিল সেখানে যে কোণটা উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর পিথাগোরাসের ল একমাত্র 90 ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা কিভাবে করব স্যার? এটা করার জন্য আমাকে একটু ভেক্টর জানতে হবে। তো আমি যেহেতু তোমাদের ভেক্টর শুরু করিনি, কাইনেমেটিক্সই প্রথম, তো তোমাদেরকে একটা আমি ফর্মুলা দিচ্ছি। এই ফর্মুলাটা যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যত ডিগ্রি কোণ করুক না কেন, তুমি জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিবে। ফর্মুলাটা কি, 2r sin θ/2। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2r মানে রেডিয়াস যা দেওয়া থাকবে, এখানে r দেওয়া আছে তো rই থাকবে, sin থিটার মান কত আছে 120, তাহলে 120/2, তাহলে কত হবে 2r sin 60 হয়ে যাবে। sin 60 এর মান কত, 2r sin 60 এর মান √3/2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে হয়ে যাবে r√3। তুমি এর আগের অঙ্কটা করে দেখো, একই আসবে অ্যান্সার। এখানে হয়ে যাবে sin 90, sin 90 মানে কি sin 45, sin 45 এর মান কত 1/√2, তাহলে √2 দিয়ে উপরে দিয়ে গুণ, উপর নিচে গুণ করলে 2 2 কেটে যাবে, গিয়ে r√2 হবে। কারণ এর আগের যে ম্যাথটা প্রবলেম ছিল সেটা 1/4 ছিল, এখানে 90 ডিগ্রি কোণ করেছিল। তাহলে যদি আমি এই সূত্রতে করি 2r sin θ/2, তাহলে আমাদের অ্যান্সারটা ওটাই আসবে। আমি করে একবার দেখিয়ে দিচ্ছি, 2r sin θ মানে 90/2, তার মানে 2r sin 90 মানে sin 90, আচ্ছা sin 45, sin 45 মানে 1/√2, উপর নিচে যদি 1/√2 দিয়ে গুণ করি তাহলে √2, 2 কেটে গেল, তার মানে r√2, তো মিলে গেল r√2 এটার ক্ষেত্রে। তাহলে কোন সার্কেল বরাবর কোন সচল বস্তু বা সচল ব্যক্তি বা কোন যন্ত্রাংশ যদি চলাচল করে আর সেখানে যদি ডিসপ্লেসমেন্ট বার করতে বলে, তাহলে আমাদের যে সূত্রটা খাটবে সেই সূত্রটা হচ্ছে 2r sin θ/2। কি হবে বাবু, 2r sin θ/2। চলো মিটিয়ে দিই। নেক্সট প্রবলেম আমি আচ্ছা
নেক্সট প্রবলেম করার আগে আমি ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট বুঝিয়ে দিলাম। এরপরে আমি চলে আসব স্পিডে। আমরা স্পিডে, কিছুটা আমরা থিওরি দিই। স্পিডটা কি? স্পিডের বাংলা হচ্ছে বাবু দ্রুতি। কি হবে? স্পিডের বাংলা হচ্ছে দ্রুতি। সাধারণত আমরা স্পিডের সম্বন্ধে সবাই জানি। কোনো গাড়িতে বসে থাকলে আমরা সাধারণত বলি গাড়িটা খুব জোরে চলছে, খুব স্পিডে চলছে। কোনো একটা বাইক যদি আমরা বসে থাকি কোনো এক জায়গায়, কোনো একটা ছেলে বাইক নিয়ে চলে গেল, খুব স্পিডে নিয়ে গেল, বলি না ছেলেটা খুব স্টাইল দেখাচ্ছে, খুব জোরে বাইক চালাচ্ছে, তাহলে সেটাই হচ্ছে স্পিড। তো স্পিডের সংজ্ঞা কি? সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দ্রুতর হারকে বলবো আমরা দ্রুতি। তাহলে দ্রুতির ক্ষেত্রে, স্পিডের ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে, স্পিড ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব তো দূরত্ব বাই সময়। কতটা দূরত্ব গেলাম এবং কত সময়ে গেলাম, এই দুটোর রেশিওকে বলবো আমরা স্পিড। ভালো করে একবার বুঝে নাও। স্পিড মানে আমি এখান থেকে কলকাতা গেলাম, ধরে নাও আমি এখান থেকে, আমার বাড়ি মালদা থেকে আমি কলকাতা গেলাম, তাহলে মালদা থেকে কলকাতার দূরত্ব কত এবং যেতে কত সময় লাগলো। তো দূরত্বটাকে যদি আমি, অতিক্রান্ত দূরত্বটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি যদি ট্রেনে যাই তাহলে ওই ট্রেনের স্পিড পেয়ে যাব। তাহলে এটাকেই বলছি আমরা স্পিড। তাহলে স্পিড ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এরপরে আমরা চলে আসবো ভেলোসিটি। ভেলোসিটি কি? ভেলোসিটির ফর্মুলা বলছে কি সরণ বাই সময়। সরণ বাই সময়। সময়ের সাপেক্ষে সরণের হারকে আমরা ভেলোসিটি বলবো। সময়ের সাপেক্ষে সরণের হারকে আমরা কি বলবো? ভেলোসিটি বলবো। এখান থেকে আমি কলকাতা গেলাম, তাহলে এখান থেকে মালদা থেকে কলকাতার সরণ কত এবং যেতে কত সময় লাগলো, ওই দুটোর রেশিওকে বলবো আমরা ভেলোসিটি। তাহলে সব সময় মনে রাখবে, দ্রুতির ক্ষেত্রে, স্পিডের ক্ষেত্রে হবে অতিক্রান্ত দূরত্ব, আর ভেলোসিটির ক্ষেত্রে হবে সরণ। ছেলে মেয়ে এখানে গুলিয়ে যায়, দুটোকে অতিক্রান্ত দূরত্ব ভেবে নেয় না। ভেলোসিটির ক্ষেত্রে সরণ আমরা বসাবো অঙ্ক করার ক্ষেত্রে, আর স্পিডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা বসাবো। কোন একটা গাড়ি কোন একটা সার্কেল বরাবর চলছে, কোন একটা সার্কেল বরাবর যাচ্ছে, এখানে একটা বা কোন একটা ব্যক্তি দৌড়চ্ছে। তো আমি বললাম ব্যক্তিটির ভেলোসিটি কত, তো আমাকে ব্যক্তিটির ভেলোসিটি বার করতে গেলে আগে কি লাগবে? সরণ লাগবে। তো সরণ মানে কি? সরণ লাগবে। আচ্ছা, তো আমি কোশ্চিনে বলেছে কি কোন একটা সচল ব্যক্তি বা সচল বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতেই ফিরে আসলো, তাহলে এক্ষেত্রে বস্তুটির ভেলোসিটি কত হবে? মজার বিষয় হলো কি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে আসলো, তার মানে সরণ কি? শূন্য। তাহলে 0/টাইম। কিন্তু এটার ক্ষেত্রে যে স্পিড হবে সেটা হবে 2πr/টাইম। তাহলে স্পিড আর ভেলোসিটির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর সরণ। পুরো বিপরীত। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই কাইনেমেটিক্সের ক্ষেত্রে স্পিড আর ভেলোসিটি দুটো আলাদা জিনিস। স্পিডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব লাগছে আর ভেলোসিটির ক্ষেত্রে সরণ লাগছে। দুটোকেই যদি এক করে দাও তাহলে পুরো অ্যান্সার ভুল হয়ে যাবে।
ম্যাথ করতে গিয়ে। দুটোর কনসেপ্ট কিন্তু বিপরীত, আলাদা, একদমই আলাদা। তাহলে স্পিড আর ভেলোসিটি আমাদের আলাদা, কারণ স্পিডে লাগছে অতিক্রান্ত দূরত্ব আর ভেলোসিটিতে লাগছে সরণ। চলো আমরা স্পিড আর ভেলোসিটির ডাইমেনশন আর ইউনিট গুলো জেনে নিই। আচ্ছা, প্রথমে আমরা যদি ডাইমেনশন জেনে নিই, অতিক্রান্ত দূরত্ব কে লেখা হয় এল দ্বারা, লেন্থ, আর সময়কে লেখা যায় টি দ্বারা। তাহলে এর ডাইমেনশন হবে এল টি টু পাওয়ার -1। কিন্তু সরণের ক্ষেত্রেও আমরা সরণ, অতিক্রান্ত দূরত্ব এগুলোকে লেন্থ সবসময় দৈর্ঘ্য দিয়ে লেখা হয়। তাহলে লেন্থের প্রথম ইংরেজি অক্ষর হচ্ছে আমাদের এল, আর সময় হচ্ছে টি। এদের ডাইমেনশন কিন্তু এক, আর এদের ইউনিটও এক। আচ্ছা, কেমন করে? অতিক্রান্ত দূরত্ব কি মিটার দিয়ে মাপবো আমরা, সরণ কি মিটার দিয়ে মাপবো, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে এদের ইউনিট হবে মিটার পার সেকেন্ড, এরও ইউনিট হবে মিটার পার সেকেন্ড। এটা কি এসআই? সিজিএস এর ক্ষেত্রে কি হবে আমাদের? সেন্টিমিটার পার সেকেন্ড। এটার ক্ষেত্রে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের স্পিড, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি। আচ্ছা, স্পিডের আর ভেলোসিটি বুঝে নিলাম আমরা। এখন আমরা বুঝবো এভারেজ স্পিডটা কি। এভারেজ স্পিড কি? এভারেজ স্পিড কি? তো এইগুলো পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে উপরে আমি বোঝাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা এভারেজ স্পিড বুঝবো। এভারেজ স্পিড, এভারেজ স্পিডের ক্ষেত্রে আমি যদি একটা গ্রাফ নিই, এটার নাম হচ্ছে আমাদের মালদা, এই জায়গার নাম মালদা, আর এই জায়গার নাম হচ্ছে আমাদের কলকাতা। তাহলে মালদা থেকে কলকাতা যাওয়ার পথে আমাদের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা এই টাইপের ধরে নিলাম আমরা। আমি যাত্রা শুরু করলাম t = 0, মানে যখন সময় 0 তখন আমরা এই জায়গাতে আছি, যাত্রা শুরু করছি। তখন ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সের মান আমি s এর মান 0 ধরে নিলাম। যখন t = t1 তখন আমরা দূরত্ব গেলাম s = s1। আবার কিছু সময় পরে আমাদের টাইমটা t2 হয়ে গেল, t2 এ আমরা দূরত্ব গেলাম s2। এইভাবে তিনটা পয়েন্ট ধরলাম, s1 s2 s3 ধরে নিলাম, এখানে আসলাম, তাহলে এখানে টাইমটা হচ্ছে t3। এখানে বোঝাতে চাইছে কি, মালদা থেকে কলকাতা যাত্রা পথে গাড়ির স্পিড সবসময় এক থাকে না, কখনো স্লো থাকে, কখনো ফাস্ট থাকে, কখনো মিডিয়াম থাকে। তাহলে সেক্ষেত্রে যদি আমি বলি ওর স্পিড কত, বলা সম্ভব না, কারণ প্রত্যেকটা টাইমে বা প্রত্যেকটা মোমেন্টে গাড়ির স্পিড এক এক রকম ছিল। তাহলে সেক্ষেত্রে একমাত্র স্পিড বলা যাবে এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড কিভাবে বলা যাবে? তো এভারেজ স্পিড এভাবে বলা যাবে কি, গাড়িটির এভারেজ স্পিড হবে বা গড় দ্রুতি, যেটাকে বলছি আমরা গড় দ্রুতি, স্পিড, এভারেজ স্পিড হবে কত? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে সূত্র হবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এটাই হচ্ছে আমাদের এভারেজ স্পিড। মানে তুমি কতটা দূরত্ব গেলে, টোটাল দূরত্বটাকে আমরা যোগ করে নিব, এবং যেতে টোটাল সময় কত লাগলো, তাহলে ওই যোগ করে ভাগ যদি করে দিই, তাহলে এভারেজ স্পিড পাওয়া যাবে। একই রকম ভাবে আমরা এভারেজ ভেলোসিটি নিব। এভারেজ ভেলোসিটিটা কি পাবো? এভারেজ ভেলোসিটিটা হচ্ছে মোট সরণ বাই মোট সময়। আচ্ছা, মোট সরণ বাই মোট সময়, এটাই হচ্ছে আমাদের এভারেজ ভেলোসিটি।
আর এভারেজ স্পিডটা কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। যখনই আমাদের স্পিড কথা আসবে তখন অতিক্রান্ত দূরত্ব লাগাবো, যখন আমাদের ভেলোসিটি আসবে তখন আমরা সরণ লাগাবো। তাহলে মোট সরণ বাই মোট সময়টাকে বলবো এভারেজ ভেলোসিটি, আর এটাকে বলবো আমরা এভারেজ স্পিড। এই জায়গাতে আর একটা ওই কনসেপ্ট আছে কি, তাৎক্ষণিক দ্রুতি আর তাৎক্ষণিক বেগ। জিনিসটা কি? তাৎক্ষণিক, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইংরেজিতে বলা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে তাৎক্ষণিক, তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ সেটাই হবে কি, মালদা থেকে কলকাতার যাত্রাপথে কোনো একটা মোমেন্টে গাড়ির স্পিড যদি বলা যায় তাহলে সেটাই হচ্ছে তাৎক্ষণিক স্পিড বা তাৎক্ষণিক ভেলোসিটি। কোনো একটা মোমেন্টে, পার্টিকুলার কোনো একটা টাইমে, ধরে নাও গাড়ি এইভাবে চলছে চলছে কোনো একটা, এই জায়গাতে আমি বললাম গাড়ির স্পিড কত, তাহলে এই যে স্পিড যেটা বেরোবে সেটাই হবে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি। কোন একটা মোমেন্টে আমি এই জায়গাতে বললাম গাড়ির ভেলোসিটি কত, তাহলে ওই গাড়ির ভেলোসিটি মাপার যন্ত্রে আমি মেপে যে মানটা পেলাম সেটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ওই স্পিড কে লেখা যায় ডেল এস বাই ডেল টি দ্বারা। এই ডেলটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিকের চিহ্ন, এটাকে বলবো ডেল এস বাই ডেল টি, তাৎক্ষণিক স্পিড বা ভেলোসিটি। বুঝা গেছে? তাহলে আমরা প্রথমে বুঝলাম ডিস্টেন্স, তারপরে বুঝলাম ডিসপ্লেসমেন্ট, তারপরে বুঝলাম স্পিড, তারপরে বুঝলাম আমরা কি ভেলোসিটি, তারপরে এভারেজ স্পিড, তারপরে এভারেজ ভেলোসিটি, তারপরে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এভারেজ স্পিড মানে গড় দ্রুতি, আমি বাংলাটা লিখে দিলাম, এখানে লেখা হয়নি, গড় দ্রুতি, গড় দ্রুতি। আর এটাকে বলবো আমরা গড় বেগ, এটাকে বলবো আমরা গড় বেগ, গড় বেগ। চলো মিটিয়ে দিই। এখন আমরা কি করব, এই টপিকগুলোর উপরে যতগুলো এমসিকিউ এসছে সবগুলো তো করানো সম্ভব না এই 1 ঘন্টার ভিডিওতে, তো চেষ্টা করব যতটা প্রবলেম তোমাদের মানে দেখানোর, যতটা মানে নিটে 20 ইয়ার্সের যে সমস্ত মানে প্রশ্নগুলো এখন রিপিট হচ্ছে বা এসেছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমে বলেছে, বই থেকে আমি নিচ্ছি, বলেছে 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার, বলেছে 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তু কণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়, কণাটির গড় বেগের মান কত? বলেছে 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার, তাহলে আমি 1 মিটার ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার নিয়ে নিলাম। এই যে এটা একটা অর্ধবৃত্তাকার যার ব্যাসার্ধ বলেছে 1 মিটার, খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, বলছে কি হ্যাঁ পথে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়, আমি যদি এটা এ ধরে নিই, এটা যদি বি ধরে নিই, অর্ধবৃত্তাকার এটা যদি বি ধরে নিই, তাহলে এ থেকে বি তে যেতে ওর সময় লাগছে টি ইকুয়াল টু 1 সেকেন্ড। কত বলেছে? 1 সেকেন্ড বলেছে। কোণাটির গড় বেগের মান চেয়েছে, কোণাটির কি চেয়েছে? এভারেজ স্পিড, গড় বেগ চেয়েছে, গড় বেগ কত? বেগ কত? আচ্ছা, তাহলে গড় বেগ কত কি বলেছে কি, একটি সচল বস্তু এ থেকে বি তে যায়, যেটা হচ্ছে অর্ধবৃত্তাকার আকৃতির জায়গাটা, রাস্তাটা, পাথটা, তাহলে এই অর্ধবৃত্তাকারের ব্যাসার্ধ আছে 1 মিটার, তাহলে এ থেকে বি তে গেলে ওর গড় বেগ কত হবে, মানে এভারেজ ভেলোসিটি জিজ্ঞেস করেছে। এটা পড়েছে আমাদের আইআইটি 99 এ পড়েছিল, এই অঙ্কটা এসেছিল আইআইটি 99 এ, আইআইটি 99 এ, মানে 1999 এসেছিল অঙ্কটা। তাহলে কি করতে হবে আমাকে? গড় বেগ বার করতে হবে। আচ্ছা, গড় বেগ যখন বার করতে যাব, গড় বেগের আমাদের ফর্মুলা কি? গড় বেগের ফর্মুলায়, হ্যাঁ গড় বেগই তো বলেছে মনে হচ্ছে অঙ্কটাতে না, হ্যাঁ কোনটি গড় বেগ, গড় বেগের ফর্মুলা আমাদের হচ্ছে গড় বেগ, গড় বেগ সমান কি জানি আমরা,
মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়, মোট সময়। আচ্ছা, এখানে মোট সরণ কত হচ্ছে? আচ্ছা, সরণ যখন আমরা বার করতে যাব, সরণের ক্ষেত্রে আমরা কি বলেছি, কি বস্তুটির প্রাথমিক অবস্থান কোথায় ছিল, এই যে এই বিন্দুতে প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান কোথায়, এই বিন্দুতে। তাহলে কি করতে হবে, একটা সংযোজক সরলরেখা আঁকতে হবে। এই যে বাবু সংযোজক সরলরেখা নিলাম। তাহলে এই সংযোজক সরলরেখার দৈর্ঘ্যটাই তো আমাদের মোট সরণ। তাহলে কত হবে, এইটুকু ছিল 1 মিটার, তাহলে এখান থেকে এইটুকু অর্ধবৃত্ত যদি আমরা এটা বৃত্ত যদি ধরি, তাহলে এর ব্যাসার্ধ কি হবে 1 মিটার। তাহলে 1 আর 1 কত হলো 2 মিটার। তাহলে এর মোট সরণ হবে 2 মিটার। বাই যেতে কত সময় লাগছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড, তাহলে অ্যান্সার কত হবে 2 মিটার পার সেকেন্ড। এটা এসেছিল আমাদের IIT 99। খুব সহজ না? তাহলে আমাদের কি জানতে হলো, মেন কনসেপ্ট লাগছে আমাদের সরণের ক্ষেত্রে। এই টপিকের, আজকের টপিকের মানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে সরণের, সরণের আমাদের সরণটা কি সেটাই আমাদেরকে জানতে হচ্ছে। মেন ইম্পর্টেন্ট সব থেকে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। সরণটাই আমাদের ইম্পর্টেন্ট একটা বেস, বাদ বাকি সব অঙ্ক হয়ে যাবে। এরপরে আমরা নিট থেকে যে সমস্ত অঙ্কগুলো এসছে সেটা করছি। নিটে মেইনসে 2011তে একটা অঙ্ক এসেছিল, সেটা এখন করি, মিটিয়ে দিই। আচ্ছা, 2011তে যে অঙ্কটা এসছে বলছে এ পার্টিকেল cover half of its total distance with speed v1 and the rest half distance আচ্ছা v2 its average speed during the complete journey। আচ্ছা, বলছে আমি অঙ্কটা লিখলে তো অনেকটাই টাইম লেগে যাবে, অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এ একটা পয়েন্ট আছে, বি একটা পয়েন্ট আছে, একটা সচল বস্তু এ থেকে বি তে যাচ্ছে। আচ্ছা, এ থেকে বি তে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে দুটো ভাগে, সমান দুটো ভাগে ভাগ করে নিব, মিডিল পয়েন্টে ভাগ করে নিলাম। বস্তুটা কোথায় যাবে, এ থেকে বি তে। আচ্ছা, এ থেকে বি তে যে দূরত্ব হবে বা অতিক্রান্ত দূরত্ব হবে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, আর ভাগটা কি হবে, সমান সমান হবে। এইটুকু যদি 5 মিটার হয় তো এইটুকু 5 মিটার, এটুকু যদি 2 মিটার হয় তো এইটুকু 2 মিটার। অঙ্কটা এইভাবে বলতে চাইছে। এখন বলছে এ থেকে যখন এই পয়েন্টের নাম সি দিলাম, এ থেকে যখন সি তে যাচ্ছে তখন গাড়িটির যে স্পিড ছিল v1, এবং সি থেকে বি তে যখন জার্নি করছে তখন গাড়িটির স্পিড ছিল v2। তাহলে এখানে বলেছে কি ইটস এভারেজ স্পিড ডিউরিং দ্য কমপ্লিট জার্নি। আচ্ছা, পুরো যাত্রা পথে সচল বস্তুটির স্পিড কত হবে, এভারেজ স্পিড কত হবে পুরো যাত্রা পথে। একবার আর অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। কোন সচল বস্তু এ থেকে বি তে যাবে, তাহলে এ থেকে বি তে যাওয়ার সময় যে ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এইটুকু যা দূরত্ব, এইটুকু দূরত্ব তা। আমি ধরে নিলাম এইটুকু দূরত্ব এক্স আর এইটুকু দূরত্ব এক্স। তাহলে প্রথমে এ থেকে সি তে মানে এক্স দূরত্ব যাচ্ছে v1 স্পিডে, v1 দ্রুতিতে, আর দ্বিতীয় যা গাড়ির স্পিড ছিল সেটা হচ্ছে v2, মানে ওই এক্স ডিস্টেন্সই যাচ্ছে, সমান ডিস্টেন্সই যাচ্ছে v2 স্পিডে। এখন এভারেজ স্পিড বার করতে বলেছে, তাহলে গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতির ফর্মুলা কি বাবু, গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, এরকম মোট অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে এইটুকু এক্স আমরা ধরে নিয়েছি, বলা ছিল না, আমরা ধরে নিয়েছি। তাহলে কত হবে এক্স প্লাস এক্স, তাহলে কত হবে 2x বাই মোট সময় কত, আমি তো জানি না এ থেকে সি তে যেতে কত সময় লাগলো আর সি থেকে বি তে যেতে কত সময় লাগলো।
তো ধরে নিলাম এ থেকে সি তে যেতে সময় লাগলো t1 আর সি থেকে বি তে যেতে সময় লাগলো t2 ধরে নিলাম। এবার এই t1 আর t2 এর মানটা কিন্তু বার করতে হবে আমাকে। আচ্ছা এটা কিভাবে করব? আচ্ছা এটা বার করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে S ইকুয়াল টু VT, যেটা আমরা ক্লাস 9 এ জেনেছি। এখানে এসটা কি? সরণ বা অতিক্রান্ত দূরত্ব, ভিটা কি? বেগ বা স্পিড, আর টিটা কি? সময়। তাহলে টি সমান আমরা কি পাবো? এস বাই ভি। তার মানে t1 বার করতে গেলে আমাদের এস লাগবে, মানে অতিক্রান্ত দূরত্ব। তো জানি তো অতিক্রান্ত ধরে নিয়েছি কি এক্স বাই ভি, মানে স্পিড লাগবে। স্পিড কত? v1। তাহলে t1 এর মান আমরা এখান থেকে পেয়ে যাব এক্স বাই v1। তাহলে তোমরা নিজেরাই বলো t2 এর মান কি পাবো? এক্স বাই v2। টাইমটা কিভাবে বার করলাম একবার আর বুঝে নাও। টাইম সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তাহলে এ থেকে বস্তুটি যখন সি বিন্দুতে গেল, তাহলে এ থেকে সি তে যেতে ওর অতিক্রান্ত দূরত্ব কত ছিল? এক্স মিটার। আর বেগ কত ছিল? v1। তাহলে এক্স বাই v1। সি থেকে বি তে অতিক্রান্ত দূরত্ব কত? এক্স মিটার। বেগ কত ছিল? বেগ বা স্পিড এখানে দ্রুতি কত ছিল? v2। তাহলে এক্স বাই v2। তাহলে দুটোকে বসিয়ে দাও। মোট সময় চেয়েছে, তার মানে t1 প্লাস অফ t2। এবারে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 2x, x প্লাস x মানে 2x, আর এটা কি হয়ে যাবে? x বাই v1 প্লাস x বাই v2। তাহলে এই প্রবলেমটা এখানে যদি আমরা করে নিই তাহলে কত আসবে আমাদের? 2x, আর নিচে যদি আমরা লসাগু করে নিই v1 v2 যদি লসাগু হয় তাহলে উপরে হয়ে যাবে x v2 প্লাস x v1। তাহলে এখান থেকে x কমন চলে আসবে আমাদের, তাহলে 2x বাই x, আর এটা হয়ে যাবে v2 প্লাস v1 বাই v1 প্লাস অফ v1 v2 v1 v2। তাহলে x x কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে 2, মানে v1 v2 টা উপরে চলে যাবে, তাহলে 2 v1 v2 বাই v1 প্লাস অফ v2। তাহলে আমরা যে এভারেজ স্পিড পেলাম সেই এভারেজ স্পিডটা হচ্ছে 2 v1 v2 বাই v1 প্লাস অফ v2। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে যে ম্যাথটা দেওয়া ছিল সেটা আমাদেরকে আলফাবেট বর্ণ আকারে মান দিয়ে দেওয়া হয়েছিল, আলফাবেট দিয়ে v1 স্পিড v2। কিন্তু অনেক পরীক্ষাতে এই অঙ্কটা এসছে, এটা তো এই অঙ্কটা তোমাদের নিটে এসছে 2011-তে দেখলাম। হ্যাঁ 2011-তে এসছে এই অঙ্কটা, 2011-তে এসছে। আর এই টাইপেরই অঙ্ক আবার নিটে দিয়েছে, কিন্তু সেটা v1 এর জায়গায় হয়তো 40 কিলোমিটার পার আবার স্পিড দিয়ে দিল, v2 এর মান কোন একটা মান দিয়ে দিল। তাহলে তোমাদেরকে এভাবে ভেঙে করতে হবে, কিন্তু ভেঙে যখন তুমি করতে যাবে তখন নিটের ক্ষেত্রে টাইম পাবে না। এই যে প্রসেসটা আমরা যে করলাম এই প্রসেসটা তুমি জাস্ট তোমার বোর্ড এক্সামের জন্য ঠিক আছে। নিটের জন্য কি করবে স্যার? নিটের জন্য তুমি ডাইরেক্ট এই সূত্রটা মনে রাখবে এভারেজ স্পিড বার করার ক্ষেত্রে কি 2v1 v2 বাই v1 প্লাস v2, 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে এটা দিয়ে যে আবার অঙ্কগুলো এসছে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে কিনা, দেখে নাও এই ফর্মুলা দিয়ে। আচ্ছা বলেছে এ কার, আচ্ছা ওটা করার আগে আমি এটা করে নি। বলেছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, বলে দিয়েছে একটা নির্দিষ্ট দূরত্ব যাবে, দূরত্বটা বলেনি কিন্তু বলে দিয়েছে নির্দিষ্ট একটা দূরত্ব এ থেকে বি ফিক্সড। তারপরে বলেছে সে ওই দূরত্বের অর্ধেক অংশ 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে যায়। বলছে অর্ধেক অংশ মানে এ থেকে এইটুকু অংশ সি, অর্ধেক অংশ অর্ধেক অংশ যায় 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। বাকি অর্ধেক অংশ যায় 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে বলেছে
কি ওর এভারেজ স্পিড কত হবে, মানে গড় দ্রুতি কত হবে। তো কত হবে, তোমাদের অপশন চারটা দেওয়া থাকবে, চারটা অপশন এখানেও দেওয়া আছে। 35 কিলোমিটার আমি দিয়ে দিই। এক নম্বরে দেওয়া কত, 35 কিলোমিটার পার আওয়ার। দু নম্বর দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। 3 নম্বর দেওয়া আছে 34.3 কিলোমিটার পার আওয়ার। আর 4 নম্বরে দেওয়া আছে, চারটা অপশন দেওয়া ছিল, 4 নম্বরে দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে ছেলে মেয়ে কি করবে, গড় বার করতে বলেছে তো, 30 আর 40, তার মানে 30 প্লাস 40 করে দাও, বাই 2 করে দাও। তাহলে কত হবে, 30 40 70, 70 বাই 2, তার মানে 35 দশমিক কিছু একটা হবে। তো 35 আছে কি এখানে, 35 আছে, তার মানে এটা মেরে দিবে। এটা যদি মেরে দেয় তাহলে অঙ্কটা কি হয়ে যাবে, ফুল হয়ে যাবে। তাহলে আমাকে যেহেতু বার করতে বলেছে কি এভারেজ স্পিড, তাহলে এভারেজ স্পিড যদি তুমি বার করতে যাও তাহলে যেভাবে বার করতে শিখলাম ওভাবে করবে, আর না হলে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে 2v1v2 বাই v1 প্লাস v2। তাহলে দেখি ওটা বসে কি হচ্ছে অ্যান্সার, 2v1v2 বাই v1 প্লাস অফ v2। তাহলে 2v1 এর মান কত দেওয়া আছে আমাদের, 40 দেওয়া ছিল না, 30 গুণিত 40 বাই 30 প্লাস 40। তাহলে অ্যান্সার কত হবে আমাদের, 2 গুণিত 30 গুণিত 40 বাই 4070, বাস। তাহলে এখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসবে, তাহলে 34, হ্যাঁ কেটে উঠে যেটা আসবে আমাদের সেটা হবে 34-এর আশেপাশে, 34.6 কিলোমিটার পার আওয়ার। 30 দুনা 60, 60কে 4 দিয়ে গুণ করো, 60 গুণিত 4, তাহলে 4 6 24, 240, 240কে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে চলে আসবে 34, 3 7 21, 3 দিয়ে চলে যাবে, 3 7 21, তাহলে 0, এখানে 3, আর 4 4 4 7 28, 4 দিয়ে 4 7 28, জানো তো ভাগ ভাগ করে দিবে, তাহলে ওটাই আসবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এটা। তোমরা কি করবে, তাড়াহুড়ো করে এটাতে মেরে দিবে। দেখো নিচে যে সমস্ত ছেলেমেয়েরা এক্সাম দেয় তারা কিন্তু এই সমস্ত অঙ্কগুলো জানে, মানে জানে, ওরাও জানে, কিন্তু প্র্যাকটিস হয়তো অতটা করে না, আর তাড়াহুড়া করতে গিয়ে কি করতে হয়, করে দেয়, অ্যান্সার গুলো কাছাকাছি থাকে। আর যারা প্রশ্ন করে ওরা তো খুব অভিজ্ঞ, ওরা জানে ছেলেদের মাথাতে কি অ্যান্সার ঘুরছে, 90% ছেলে মেয়ের মাথায় কি অ্যান্সার ঘুরছে ওরা জানে, আর ওই অপশনটাকে ওরা ফার্স্টে রাখবে, আর দেখে তোমাদের ভুল করে দিবে। তো পড়াশোনা করলে গেলে একটু মনোযোগ দিয়ে করতে হবে, যখন তুমি পরীক্ষা দেবে তার থেকেও বেশি মনোযোগ দিতে হবে, এবং তুমি যতটুকু জানো অতটুকুই তোমাকে করে আসতে হবে, ভুলভাল করলে চলবে না। ফিজিক্সে কোনো প্রবলেমই ভারী না, কঠিন না। আমি আজ থেকে সিরিজগুলো দিতে আরম্ভ করলাম টপিক বাই টপিক। আশা করছি আমি পুরো এনসিইআরটি বেসের সমস্ত টপিক আমি করাবো, এবং 20 ইয়ার্সের নিট আইআইটি সব কোশ্চেন আমি এখানে করাবো। আস্তে আস্তে আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তো তোমাদের যদি কোনো পার্সোনাল আবার যদি প্রবলেম থাকে তো তোমরা কমেন্ট করবে, কমেন্টে লিখবে। তোমাদের কোনো যদি মানে টপিকের সম্বন্ধে যদি জানার ইচ্ছে করে তো সেটা স্পেশাল ভাবে আবার তোমরা সেই জায়গাতে কমেন্ট করবে, অবশ্যই আমি সেটাকে দেখার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করব। চলো নেক্সট অঙ্ক করি আমরা। তাহলে আমাদেরকে যে সূত্রটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে 2v1 v2 বাই v1 প্লাস v2। এই সূত্র দিয়ে আমাদের সব অঙ্ক হয়ে যাবে। চলো নিট 2007 যে অঙ্কটা এসেছে বলছে এ কার মুভস ফ্রম এক্স টু ওয়াই উইথ এ ইউনিফর্ম স্পিড। আচ্ছা, এই অঙ্কটাতে ইউনিফর্ম স্পিড বলছে। ইউনিফর্ম স্পিড কথার অর্থ হলো মানে কোন একটা যাত্রাপথে গাড়ির যা দ্রুতি সব জায়গায় সমান, ইউনিফর্ম। তোমরা সাধারণত জানো ইউনিফর্ম মানে স্কুলে গেলে কি করতে হয়, ইউনিফর্ম পরে যেতে হয়, মানে সবার ড্রেস কি একই রকম। তো সেই
ইউনিফর্ম স্পিড মানে কি, সব জায়গায় স্পিড সমান, তো দ্রুতি সমান। তো বলছে এ কার মুভস এক্স টু ওয়াই, মানে এক্স একটা জায়গার নাম, ওয়াই একটা জায়গার নাম, প্লেসের নাম। তাহলে এক্স থেকে ওয়াই গেল, আচ্ছা ইউ ভি ইউ স্পিডে, ভি ইউ স্পিডে। আচ্ছা, তারপরে বলছে আবার রিটার্ন আসলো এক্স এ, মানে প্রথমে গেল ভি ইউ স্পিডে, আবার রিটার্ন আসলো, সেটা কি স্পিডে আসলো, ভিডি স্পিডে। হ্যাঁ, ভিডি স্পিডে রিটার্ন আসলো। তো বলছে এভারেজ স্পিড কত হবে, তো বলেছে এভারেজ স্পিড কত হবে, এভারেজ স্পিড, এভারেজ স্পিড কত হবে, এভারেজ স্পিড কত হবে এটা চেয়েছে। তাহলে এভারেজ স্পিডের আমাদের ফর্মুলা কি, এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে আমাদের, আচ্ছা তোমরা আগে করে নাও, তাহলে তোমরা করে নাও, আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো, আমি তো করালাম। প্রথম এ নম্বর দিয়ে অ্যান্সার দেওয়া ছিল রুট ওভার অফ ভি ইউ ভিডি, বি নম্বর দিয়ে দেওয়া ছিল ভিডি ভি ইউ বাই ভিডি প্লাস ভি ইউ, ভিডি প্লাস ভি ইউ। সি নম্বর দিয়ে দেওয়া ছিল ভি ইউ প্লাস ভিডি বাই টু, ভি ইউ প্লাস ভিডি বাই টু। আচ্ছা, তারপরে ডি নম্বর দিয়ে দেওয়া ছিল, ডি নম্বর অ্যান্সারটা এখানে দিয়ে দিই, ডি নম্বরের অ্যান্সার দেওয়া ছিল টু ভিডি ভি ভি ইউ বাই ভিডি প্লাস অফ ভি ইউ। কোনটা হবে? চলো ভিডিওটাকে পজ করো, পজ করে ওই অ্যান্সার করার চেষ্টা করো। করি তাহলে আমি, তাহলে আমাদের এভারেজ স্পিডের ফর্মুলা কি, এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে কি করব আমরা, একবারে ডাইরেক্ট বসিয়ে দিব টু ভি ওয়ান, প্রথমে স্পিড কত ছিল, মানে এক্স থেকে ওয়াই যখন যাচ্ছিল ভি স্পিড কত ছিল, ভি ইউ, তাহলে হয়ে যাবে ভি ইউ। তারপরে ভি টু এর মান কোনটা, যখন ওয়াই থেকে এক্স এ আসছে, তাহলে ভিডি, ভিডি বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে, ভি ওয়ান প্লাস ভি টু দুটোর যোগফল, তাহলে ভি ইউ প্লাস অফ ভিডি। তাহলে অ্যান্সার এই চারটার মধ্যে কোনটা আছে, এটা অ্যান্সার। সহজ না? খুবই সহজ। চলো মিটিয়ে দিই। ফর্মুলাটা টুকে নাও, একটু আমি জল খেয়ে নিই। তো আজকে আমরা যে সমস্ত জিনিস, যে সমস্ত টপিকগুলো পড়লাম সেটা একবার আলোচনা করে নিচ্ছি। পড়লাম আমরা ডিস্টেন্স, তারপরে পড়লাম ডিসপ্লেসমেন্ট, তারপরে পড়লাম আমরা স্পিড, তারপরে ভেলোসিটি, এভারেজ স্পিড, এভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এর উপরে যা অঙ্ক ছিল মোটামুটি সবই করলাম। এই টাইপেরই অঙ্কগুলো দেই, এর থেকে বেশি কিছু দেই না। তোমরা এই বইয়ে আবার এই টপিকটা পড়ার পরে বইয়ে এই মানে এই টাইপের যে যতগুলো কোশ্চিন আছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, এভারেজ স্পিড, এভারেজ ভেলোসিটির উপরে তোমরা করার চেষ্টা করো, দেখবে সবই মোটামুটি হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, নেক্সট সিরিজ আমাদের আসবে কয়েকদিন পরে। গুড নাইট।